আসসালামু আলাইকুম সবাইকে। কেরিয়ার ম্যাপ স্টুডিও থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা 22 সাল ভিত্তিক যে পরীক্ষাটি হতে যাচ্ছে আহ যতদূর সম্ভব ডিসেম্বরে, তো ওই পরীক্ষায় আমরা জানি যে আর্টস ফ্যাকাল্টি অথবা বিজনেস ফ্যাকাল্টি তাদের মধ্যে সম্ভাবনাটা আর্টস ফ্যাকাল্টিরই বেশি। তো আজকে আমরা আর্টস ফ্যাকাল্টি বেস যে ধরনের ম্যাথ গুলো আসে, আমরা এই ধরনের কিছু ম্যাথ আপনাদের সাথে আলোচনা করব। তো আমাদের সাথে কারা কারা আছেন, কে কোথা থেকে আছেন, আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ইভেন আমাদের সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমাদের একটু জানিয়ে দিন, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেব। এবং আজকের ক্লাস থেকে আপনারা ম্যাথের একটা আইডিয়া পাবেন যে আর্টস ফ্যাকাল্টি অথবা বিজনেস ফ্যাকাল্টি যেই হোক না কেন, ওরা যদি কোয়েশ্চেন করে তাহলে ওদের কোয়েশ্চেন প্যাটার্নটা আসলে কেমন হতে পারে। কারণ আমরা জানি আপনি স্পেশালি ব্যাংকের পরীক্ষাটা আসলে ফ্যাকাল্টির উপর খুবই একটা গুরুত্ব দিতে হয়। আর আমরা যেটা বলি, ফ্যাকাল্টি বেস পড়াশোনা জাস্ট পরীক্ষার 15 দিন আগে পড়লেই হয়। তো সেই সুবাদে যেহেতু পরীক্ষা খুব সন্নিকটে, দীর্ঘদিন যাবত আপনারা গত বছর যে পরীক্ষাগুলো দিয়ে আসতেছিলেন, সেখানে বিআইবিএম পরীক্ষা নিত, লাস্ট কয়েকটা পরীক্ষা আর্টস ফ্যাকাল্টি নিয়েছে। তো সেই সুবাদে আমাদের আর্টস ফ্যাকাল্টির কোয়েশ্চেনের ধরনটা আসলে খুবই জরুরি বোঝা। তাহলে আমরা আসেন আর দেরি না করে দেখি যে আর্টস ফ্যাকাল্টি আসলে কোন জায়গা থেকে কেমন কোয়েশ্চেন গুলো দিয়ে থাকে। আমরা সবসময় বলি আর্টস ফ্যাকাল্টি খুবই বেসিক জায়গা থেকে প্রশ্ন করে, খুবই বেসিক জায়গা থেকে। তো আসলে আমরা প্রথমে দেখি তারা কি বলছে। এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, দ্য ভ্যালু অফ পি, পি এর ভ্যালুটা কত ফর ইকুয়েশন 2x² - 4x + p = 0 টু হ্যাভ রিয়েল রুটস ইটস। মানে আপনি এই ইকুয়েশনে পি এর ভ্যালুটা কত হবে আপনি যদি রিয়েল রুট পেতে চান। আমরা জানি এই প্রশ্নটা সম্পূর্ণই কোয়াড্রেটিক ইকুয়েশনের জায়গা থেকে নেওয়া হয়েছে বা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণে আমরা যেটা জানি সেটা হচ্ছে ডিসক্রিমিনেট বা নিশ্চায়ক বলে একটা কথা আছে। ডি ইকুয়াল বি স্কোয়ার মাইনাস 4ac, এই হচ্ছে সেই নিশ্চায়ক বা নিশ্চায়কের সূত্রটা। এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা আছে দ্বিঘাত সমীকরণে। তো এই নিশ্চায়কের মান যদি আপনার গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, দ্যাট মিনস ডি এর ভ্যালুটা যদি গ্রেটার দেন ইকুয়াল 0, তার মানে কি 0 এর সমান অথবা 0 এর চাইতে বড় যদি হয়, দ্যাট মিনস ধনাত্মক সংখ্যা যদি হয়, দ্যাট মিনস 0 অথবা 0 এর চাইতে বড় যদি ডিসক্রিমিনেশন হয় বা আমার এখানে নিশ্চায়কের মানটা হয়, তাহলে আমরা বলতে পারবো সেটা বাস্তব মূল বা রিয়েল রুট হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল 0। এবার আমরা বি এবং এ সি এদের ভ্যালুগুলো বসাবো। আমাদের ইকুয়েশনটা কি ছিল আমরা যদি একটু খেয়াল করে দেখি। এখানে দেখেন ইকুয়েশনটা ছিল 2x² - 4x + p = 0। তো এই জায়গায় আমাদের এইখানে আমাদের এই -4 যেটা, এটা হলো বি এর ভ্যালু। আমরা জানি এই সূত্রের ডিটেলস আলোচনা যদি আমরা করি তাহলে সেই বিষয়টা পাবো। আর এখানে পি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, দ্যাট মিনস সি এর ভ্যালু। আর এখানে 2 হচ্ছে আমাদের এর ভ্যালু। ওকে ফাইন, এবার মানগুলো বসিয়ে দিই। তার মানে খেয়াল করে দেখেন বি এর ভ্যালু কি পেয়েছি -4। তাও আমরা যদি এখানে -4² - 4a, এ মানে কত, এ মানে হচ্ছে 2 ইন্টু সি মানে কত, সি মানে হচ্ছে পি গ্রেটার দেন ইকুয়াল 0। এখন এটাকে ক্যালকুলেশন করলেই হয়। এখানে 4 4 16, পজিটিভ 16, আর এখানে হচ্ছে মাইনাস 8 দুগুণে 4 দুগুণে 8, পি গ্রেটার দেন ইকুয়াল 0। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে -8p গ্রেটার দেন ইকুয়াল 0 গ্রেটার দেন ইকুয়াল, আমরা এই 16টাকে ওই পাশে নিয়ে গেলে -16 হয়ে যাচ্ছে। ওকে, এখন যদি আমরা ক্যালকুলেশন করি উভয় পাশে আমরা -8 দ্বারা ভাগ করে দেব। আমরা অসমতার ক্ষেত্রে একটা জিনিস জানি যে ঋণাত্মক সংখ্যা দ্বারা লব হরকে যদি ভাগ অথবা গুণ করা হয় তাহলে তার সাইনটা চেঞ্জ হয়ে যায়। তার মানে আমরা এখানে -8 দ্বারা যেহেতু উভয় পাশে ভাগ করছি, তাহলে গ্রেটার দেন ইকুয়াল হয়ে যাবে লেস দেন ইকুয়াল। আর আমাদের এই -8 দিয়ে যদি 16কে কাটি তাহলে আমরা কত পাই, 8 দুগুণে 16, দ্যাট মিনস এখানে আমরা কি পাবো, 2। তাহলে পি এর ভ্যালুটা হবে পি লেস দেন ইকুয়াল টু, পি লেস দেন ইকুয়াল টু। তাহলে আমাদের আনসারটা কোথায় আছে, অপশন সি তে আমরা দেখতে পাচ্ছি। তার মানে আপনি এই জিনিসটা খুব ভালোভাবে বুঝে নেন, দ্বিঘাত সমীকরণের
পুরো বিষয়টা আপনাকে ক্লিয়ার হয়ে যেতে হবে, কারণ এই দ্বিঘাত সমীকরণ থেকে আর্টস ফ্যাকাল্টি কিন্তু একাধিক প্রশ্ন করবে। সুতরাং আপনি একটা টপিক বুঝে নিলেন যে আর্টস ফ্যাকাল্টির জন্য এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ নিশ্চয়কের ভ্যালু কিভাবে বের করতে হয়, তার মানে এটা পি এর ভ্যালু বা বি এর ভ্যালু কত হলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এই ধরনের যে প্রশ্নগুলো আছে দ্বিঘাত সমীকরণ থেকে, এই প্রশ্নগুলো কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, আর আফরিন মাহমুদ বলেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওয়ান এর গ, দ্যাট মিনস সি নাম্বার, ইয়েস রাইট। এবার আমরা পরে আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি মান নির্ণয়ের। ইফ যদি a প্লাস ওয়ান বাই এ সমান 2 হয়, হোয়াট ইজ এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের ভ্যালুটা কত? তার মানে আপনার আর্টস ফ্যাকাল্টি অ্যালজেব্রা থেকে প্রশ্ন দিয়ে থাকে। অ্যালজেব্রা কিন্তু আর্টস ফ্যাকাল্টির জন্য ইম্পর্টেন্ট একটা জায়গা। তো আপনি আরো একটা বিষয় ধরে নিলেন যে মান নির্ণয়ের ম্যাথ গুলো আপনি কোনো না কোনো ম্যাথ আপনি মান নির্ণয় থেকে পাবেনই যদি আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করে থাকে। এই ধরনের প্রশ্নগুলো খুবই সহজ। a প্লাস ওয়ান বাই এ এর মান 2 দেওয়া আছে, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব। এখন এই ধরনের কোয়েশ্চেন গুলো আমরা খুব দ্রুত সলভ করে ফেলতে পারি। সেটা কি, এইখানে a প্লাস ওয়ান বাই এর মান যদি 2 দেওয়া থাকে, তাহলে এখানে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এনি পাওয়ার, জাস্ট এখানে প্লাস সাইন, এখানেও প্লাস সাইন আছে, আর এর ভ্যালু অবশ্যই 2 আছে, আর এখানে পাওয়ার যাই থাকুক এখানে প্লাস আছে, তাহলে আনসার 2ই হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন, কিভাবে? হ্যাঁ, আমরা পুরো বিষয়টা দেখাবো। এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষায় আসে। যেমন আমি যে কথাটা বললাম সেটা সুফা, এখানে এ প্লাস ওয়ান বাই এর মান যদি অনলি 2 হয়, তাহলে এইখানে আমি যদি বলি এ টু দি পাওয়ার 17 অবশ্যই প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 19, তার ভ্যালু কি হবে? দেখেন এইরকম তো কোনো সূত্র নেই। আপনি যদি এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করতে চান বেশ সময়ের ব্যাপার। হ্যাঁ, আমরা সূত্র বিশ্লেষণটাও দেখব এবং এটার পুরো বিষয়টা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করব। এবং এই ম্যাথ গুলো বারবারই পরীক্ষা আসে, তাহলে এই স্ট্রাকচারের ম্যাথ যদি আসে আমরা ম্যাথ না করে খুব দ্রুত কিভাবে আনসার করা যায় সেটা বের করার চেষ্টা করব। খেয়াল করেন, আমি বলেছিলাম a প্লাস ওয়ান বাই এর মান যদি 2 হয়, তাহলে a টু দি পাওয়ার এনি পাওয়ার প্লাস ওয়ান বাই a টু দি পাওয়ার এনি পাওয়ার, তার ভ্যালু কি হবে? 2ই হবে। এবার আসেন আমরা একটু ব্যাখ্যায় যাই, যেটা আমরা একদম পিওর সূত্রের মাধ্যমে করতে চাই। তাহলে সূত্রের মাধ্যমে যদি করতে চাই তাহলে আমাদের a কিউব প্লাস ওয়ান বাই a কিউব, এটার ভ্যালুটা, এটার সূত্রটা আমরা কি জানি? a প্লাস ওয়ান বাই a হোল কিউব মাইনাস 3a b ইন্টু a প্লাস b, দ্যাট মিনস 1 বাই a। এবার মান বসিয়ে দিই। a প্লাস b এর মান আমরা 2 জানি, দ্যাট মিনস 2 কিউব মাইনাস 3 a কাটা ইন্টু 2। 2 কিউব মানে হচ্ছে কত? 8, মাইনাস 3 তো কোণে 6, বিয়োগ করলে কত পাচ্ছি? 2। ইয়েস, তাহলে আমাদের আনসারটা কত? 2। এটা হলো একদম বেসিক সূত্রের মাধ্যমে ক্যালকুলেশন করা। এখন আমরা এই প্রশ্নটা একটু আউট অফ দ্য বক্স চিন্তা করি, যেহেতু প্রশ্নটা বারবার পরীক্ষায় রিপিট হচ্ছে, অনেকবার রিপিট হয়েছে, যে কোনো চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা ওই সূত্রের মাধ্যমে না গিয়ে একটু আউট অফ দ্য বক্স আমরা একটু চিন্তা করে দেখি, সেটা কেমন একটু খেয়াল করে দেখেন তো। এইখানে a প্লাস ওয়ান বাই এর মান কত? 2। তাহলে এর ভ্যালুটা আমি যদি 1 কনসিডার করি, তাহলে কি a প্লাস ওয়ান বাই এ সমান 2 এই সমীকরণটাকে সত্য সিদ্ধ করে যদি এর মান 1 নেওয়া হয়? দেখেন আসলেই করে কিনা। এর মান যদি 1 কনসিডার করি, তাহলে 1 প্লাস ওয়ান বাই এর মান 1 সমান 2। তাহলে 1 প্লাস 1 দিয়ে 1 কে ভাগ করলে 1ই হয়। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1 প্লাস 1, দ্যাট মিনস 2 ইকুয়াল টু, ইয়েস, আমরা এর ভ্যালুটা যদি আমি 1 কনসিডার করি, তাহলে a প্লাস ওয়ান বাই এর ভ্যালু 2 এটা আসতেছে। তার মানে আমার এখানে যেখানে a কিউব দেওয়া আছে সেখানে আমি এর রিপ্লেসমেন্টে এর মান 1, তার উপরে কিউব, প্লাস 1 বাই এর ভ্যালুটা আমি 1 তার উপরে কিউব। এবার ক্যালকুলেশন করি, 1 এর উপরে এনি পাওয়ার সেটা 1ই হবে, প্লাস 1 বাই 1, দ্যাট মিনস 1 প্লাস 1 দিয়ে 1 কে ভাগ করলে 1ই হয়, তার মানে 2। এই জন্যই বলেছিলাম যে যদি a প্লাস ওয়ান বাই এর মান 2 দেওয়া থাকে এবং a প্লাস a কিউব প্লাস ওয়ান বাই এ কিউব, অথবা এইখানে জাস্ট প্লাস সাইনটা থাকবে, এর পাওয়ার যা ইচ্ছা তাই হোক, আনসার দিন শেষে কি হবে? 2ই হবে। যেমন এইবার আমরা যদি এখানে এর মান 1 বসাই, উপরে পাওয়ার কত? 17 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 19, এটা ক্যালকুলেশন করলে কি আসবে? সেই তো 1 প্লাস 1, দ্যাট মিনস 2ই আসবে। আর এই জন্যই বলেছিলাম যে এই স্ট্রাকচারের ম্যাথ যেভাবেই পরীক্ষায় আসুক না কেন, আমরা এই সূত্রের মাধ্যমে
করতে গিয়ে পরীক্ষায় সময় নষ্ট করবো না এমসিকিউ পরীক্ষায়। হ্যাঁ, আমাদের বেসিকটা জানতেই হবে এবং আউট অফ দ্য বক্স আমার ক্যালকুলেশন আসলে এমসিকিউ পরীক্ষায় করতেই হবে। এমসিকিউ পরীক্ষায় আপনি ভালো করতে গেলে আপনাকে টিকি পার্সন হইতে হবে, আর টিকি হইতে গেলে মাস্ট বি আপনার বেসিক জেনে আসতে হবে। এবার আসেন, কেউ কেউ যদি প্রশ্ন করেন যে ভাই আপনি ওয়ানটাই বা কই থেকে পাইলেন, ওইখান থেকে আবার একটা রিটেন প্রশ্ন হয়। আমি যে কথাটা বললাম, যদি কেউ বলেন আপনি বুঝলেন কিভাবে এখানে ওয়ান হয়, হ্যাঁ সেটা আপনি ম্যাথ করতে করতে আপনার অনুমান হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবেন এই সমীকরণে এর মান কত হলে উভয় পাশ টু বানানো যায়। এবার আপনি যদি এই ম্যাথটা আবার রিটেনে চলে আসতে পারে, পরীক্ষা কবে হতে পারে স্যার, যেটা বললাম আর কি, নভেম্বরে হওয়ার কথা ছিল, সেটা না হলে ডিসেম্বরে হবে। এবার এই ওয়ানটা কিভাবে আসছে আমরা যদি এটা একটু দেখাই, কারণ এখান থেকে অনেক সময় রিটেন এই প্রশ্নটা করে ফেলে। হ্যাঁ, এ প্লাস ওয়ান বাই এ এর ভ্যালু যদি টু হয়, তাহলে আমরা নর্মাল সমীকরণের ক্যালকুলেশন করে যাই। দেখেন এইখানে আমরা কি করতে পারি, লসাগু নিয়ে যোগ করে দিতে পারি। তাহলে এ যদি লসাগু নিই, তার মানে এটা হবে এ স্কোয়ার প্লাস এখানে হবে হচ্ছে ওয়ান ইকুয়াল টু। এবার আসেন আমরা এখানে স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল, এখানে আমরা কি করতে পারি, আর আর গুণ করলে টু এ হয়। দেন আমরা যে কাজটা করতে পারি, স্কোয়ার এই মাইনাস টু এই পাশে একটু সাজিয়ে লিখি, প্লাস ওয়ান ইকুয়াল এখানে কি হয় জিরো। দেখেন স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস এটা কি আমরা একটা সূত্রে ফেলতে পারি কিনা। সূত্রটা কেমন আমি একটু ভেঙে বলি। স্কোয়ার মাইনাস ফর্মুলা টু এ বি মানে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়াল কি জিরো। তার মানে খেয়াল করে দেখেন এটা কার সূত্র, এটা আমরা বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, আর তার মান কত জিরো। তাহলে আমরা এ মাইনাস ওয়ান ইকুয়াল কি বলতে পারি, জিরো বলতে পারি উভয় পাশে বর্গমূল করলে। অতএব এর ভ্যালুটা কি ওয়ান। ইয়েস, আশা করি বুঝতে পেরেছেন যে ওয়ানটা আসলে এখানে কিভাবে আসছে, আমি এই বিষয়টাও দেখাইলাম। তার মানে আজকের পর থেকে যদি আপনি কখনো দেখেন যে এইরকম দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু বলা আছে, আর আপনার কাছে জানতে চাওয়া হয়েছে এক্স টু দি পাওয়ার এনি পাওয়ার, হ্যাঁ এক্স এর উপর যে কোনো পাওয়ারই হোক না কেন, এক্স এর উপর যে কোনো পাওয়ারই হোক না কেন, তার ভ্যালু মাস্ট বি কি হবে, টুই হবে, যত অদ্ভুত পাওয়ারই হোক না কেন। ঠিক আছে, আপনার পরীক্ষা আসলে কিউব স্কোয়ার ফাইভ সিক্স এইগুলো দিয়েই থাকে। আমি যে অদ্ভুত পাওয়ার দেখাইলাম 2009, তারপরে এক্স এর উপরে পাওয়ার 10 দিলাম, এগুলো একটু অদ্ভুত বা পিকিউলার পাওয়ার হতে পারে, বাট রেজাল্ট কিন্তু কি আসবে, টুই আসবে। ওকে, খুবই ইম্পর্টেন্ট, খুবই স্ট্রাকচারাল এই প্রশ্নটা, আমরা এটা একটু আলোচনা করার চেষ্টা করলাম একটু সময় নিয়ে। এবার আসেন আমরা পরে দেখি কি আসছে। সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকতে পারে যে প্লিজ ক্লাসটা একটু শেয়ার এবং মেনশন করে দিন আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে, যারা ব্যাংকে পরীক্ষা দিতে যাচ্ছে, তারা যাতে এই বিষয়টা একটু ক্লিয়ার হতে পারে যে আর্টস ফ্যাকাল্টি বিজনেস ফ্যাকাল্টির প্রশ্নের ম্যাথের ধরনটা কেমন হতে পারে। ঘাবড়ানোর কোনো কারণ নেই, খুবই বেসিক জায়গা থেকে প্রশ্ন করে থাকে, আর যদি আপনার বেসিক দুর্বল থাকে তাহলে কিছুটা ঘাবড়াতে হবে, এটাই স্বাভাবিক। আর যারা শর্টকাটকে পছন্দ করেন তারা কিন্তু আবার এই ঝামেলাগুলোতে পড়ে যাবেন। আগে বেসিক ক্লিয়ার হন, দেন আপনার আউট অফ দ্য বক্স ক্যালকুলেশন করবেন। কি বলছে দেখেন, ইফ যদি 10% of x is equal to 25% of y, তারা বলছে x এর 10% যদি y এর 25% এর সমান হয়, and এবং y সমান 16 যদি হয়, what is the value of x, তাহলে x এর ভ্যালুটা কত পার্সেন্টেজ থেকে। খুবই কনসেপচুয়াল কোশ্চেন, এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু প্রায়শই পরীক্ষায় আসে। তাহলে দেখেন আমরা এখানে কি বলতে পারছি, আমরা একটু নর্মালি একদম নর্মাল ক্যালকুলেশনটা করি। তার হচ্ছে 10%, 10% কথার অর্থ কি, 10/100 অফ মানে ইনটু এক্স ইজ ইকুয়াল টু মানে কি সমান। তারপরে কি বলছে 25%, 25% কথার অর্থ কি 25/100 অফ মানে ইনটু ওয়াই। এবং তারা একটা কথা বলে দিয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা কি বলছে যে ওয়াই ওয়াই এর ভ্যালু নাকি কত হবে, 16 হবে। ওকে, তাহলে যেখানে ওয়াই আছে সেখানে আমরা ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিই। তার মানে এই যে ওয়াই, এই ওয়াই এর রিপ্লেসমেন্টে আমরা একটা কাজ করি, ওয়াই এর ভ্যালুটা এখন বসায় দিই, কত বসায় দিই, 16 বসায় দিই। এবার ক্যালকুলেশন করি। আমরা অনেকবার বলেছি ইকুয়েশনের ক্ষেত্রে আপনি লব লব হর হর কেটে দিতে পারবেন খুব দ্রুত ক্যালকুলেশন করার জন্য। তাহলে এইখান থেকে এই 100 আর এই 100 উভয় পাশে 100 দ্বারা গুণ করে আমরা সরিয়ে দিলাম। আচ্ছা, এবার 5 দিয়েও তো কাটাকাটি করতে পারি। 5 দিয়ে কাটলে 5 পাঁচা কত 25, 5 দুগুণে কত 10, আবার এই 2 দিয়ে আমরা এই 16 কে কাটতে পারি, তাহলে কত হয় 8। তার মানে আমার এখানে কি রয়ে গেল, x সমান 5 8 কত 40। ইয়েস, আনসার শেষ। আমাদের খুব অল্প সময় খুবই কনসেপচুয়াল কোশ্চেন গুলো কিন্তু এগুলা। তার মানে আমরা আনসার কত পেয়েছি, 40। আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কি ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে। তো সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ ক্লাসটা শেয়ার এবং মেনশন করেন, আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে একটু দেখার সুযোগ করে দেন, আমরা সবাই মিলে একটু ক্লাসটা করি। ওকে, আচ্ছা
40 বলেছেন, বি কি যতদূর সম্ভব, আমি দূর থেকে দেখতে পাচ্ছি না খুব একটা। আচ্ছা, পরে আসেন দেখি কি বলছে। নেক্সট আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি, দা হাইট অফ এন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল উইথ আ সাইড 2 সেন্টিমিটার। তাহলে দা হাইট অফ এন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তার মানে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হবে উইথ আ সাইড 2 সেন্টিমিটার ইজ, যদি তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হয়, তাহলে ওই সমবাহু ত্রিভুজের উচ্চতাটা কত আমাদের সেইটা আইডেন্টিফাই করতে বলা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা, ঠিক আছে? এই কোয়েশ্চেন কিন্তু প্রায় রিপিট হবে, জাস্ট ফিগার গুলো চেঞ্জ করে। খেয়াল করে দেখেন, সাপোজ এই হচ্ছে আমাদের একটি সমবাহু ত্রিভুজ, কেমন? এই সমবাহু ত্রিভুজের তারা বলেই দিয়েছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, 2 সেন্টিমিটার। আমরা জানি যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান তাকে আমরা কি বলে থাকি, সমবাহু ত্রিভুজ বলে থাকি। এবার আমাদের কাছে জানতে চাইছে তারা কি, জানতে চাচ্ছে হচ্ছে এই যে সমবাহু ত্রিভুজটি আছে তার উচ্চতাটা কত আমাদের কাছে সেইটা আইডেন্টিফাই করতে বলা হয়েছে, উচ্চতা। সাপোজ এই হচ্ছে সমবাহু ত্রিভুজ এর, আমরা একটু ধরে নেই যে এটা হচ্ছে তার উচ্চতা। ওকে, ফাইন। এখন এই উচ্চতার ভ্যালুটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। এখন আপনি যদি সূত্র জানেন, ফাইন। আপনি যদি হাইট বের করার যে সূত্র সেটা যদি জানেন, তাহলে ফাইন, খুব দ্রুত ক্যালকুলেশন করে ফেলতে পারবেন। তাহলে সূত্রটা কি? সূত্রটা আমরা জানি, √3/2 ইন্টু বাহু বা সাইড। এবার আসেন, তাহলে √3/2 ইন্টু সাইড কত, 2। তাহলে 2 আর 2 ভাগ করে কেটে দিলে আমরা কি পাচ্ছি, উচ্চটা পাচ্ছি হচ্ছে কত, √3। তাহলে আমাদের আনসার সেক্ষেত্রে কি আসতেছে, অপশন এ। এবার আসেন, এই সূত্রটা বা কিভাবে আসলো, বা সূত্র মনে না থাকলে আপনি কিভাবে করবেন। এই প্রশ্নটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, সমবাহু ত্রিভুজ থেকে যেহেতু বারবার প্রশ্ন হয়, তাহলে সমবাহু ত্রিভুজের মোটামুটি যে বিষয়গুলো আছে সবগুলো একটু ভালোভাবে বুঝে নেওয়া উচিত। চলেন আমরা একটু এইটা চিন্তা করি, এবার সূত্র বাদ দিয়ে চিন্তা করি। খেয়াল করে দেখেন তো, এখানে একটি সমকোণী ত্রিভুজ হয়েছে কিনা। এটাও একটি সমকোণী ত্রিভুজ, এটাও একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখানে যে কোনো একটি সমকোণী ত্রিভুজ ধরে একটু কাজ করার চেষ্টা করি, যে কোনো একটি সমকোণী ত্রিভুজ। সাপোজ আমি এই যে সমকোণী ত্রিভুজটা দেখতে পাচ্ছেন, এই সমকোণী ত্রিভুজ এর আমরা পিথাগোরাস ব্যবহার করে এইখান থেকে উচ্চতাটা বের করে নিয়ে আসার চেষ্টা করি। এই যে সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই সমকোণী ত্রিভুজের উচ্চতা আমাদের এইচ, আর অতিভুজ আমাদের কত, অতিভুজ এখানে হচ্ছে 2। আর এই যে বাহুটা আছে, এই বাহুটার দৈর্ঘ্য তাহলে আমাদের এখানে কত হবে, এই বাহুটার দৈর্ঘ্য হবে এই 2 এর অর্ধেক। তাহলে 2 এর অর্ধেক মানে কত, 2/2 যদি আমরা করি, তাহলে এই অংশটুকু দৈর্ঘ্য হবে হচ্ছে 1। তাহলে আমরা এখানে এইচ এর মানটা যদি বের করতে চাই পিথাগোরাস করে, তাহলে √ওভার অতিভুজ স্কোয়ার, দ্যাট মিনস 2 স্কোয়ার মাইনাস অপর বাহু স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে, 4 - 1, অতএব √3। দেখেন, আপনি যদি সূত্রও না জানেন, তাহলে আপনি এই যে ওয়েটা, আপনি যদি পুরো বিষয়টা জানেন, তাহলে কিন্তু ক্যালকুলেশন করে ফেলতে পারবেন, সূত্র দরকার নেই। এবার যদি কেউ বলেন যে তাহলে এই সূত্রটাই বা কিভাবে আসছে, আমরা সেটা একটু জানতে চাই। ধরেন এখানে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা সাপোজ এ ধরে নিলাম, আর আমাদের উচ্চতা হচ্ছে এখানে কি, এইচ। আচ্ছা, তাহলে আপনি এই সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, এটা নিয়ে আপনি কাজ করেন। এই যে সমকোণী ত্রিভুজ আছে এটা নিয়ে কাজ করেন, তার অতিভুজটা হচ্ছে কত, এ। আর তাহলে এই যে বাহুটা আছে, এই বাহুটার দৈর্ঘ্য কি হবে, এর অর্ধেক হবে। তার মানে a/2 হবে এই অংশটুকুর দৈর্ঘ্য। ঠিক আছে, এই অংশটুকু দৈর্ঘ্য হবে কি, a/2। আর এটা তোমার উচ্চতা এইচ আছে। এখন পিথাগোরাস যদি আপনি করেন, তাহলে √ওভার অতিভুজ স্কোয়ার, দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস অপর বাহু স্কোয়ার, অপর বাহু হলো a/2, তার উপর কি, হোল স্কোয়ার। এবার এটাকে আপনি সলভ করেন, তাহলেই দেখবেন একটা জায়গা আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, 4 যদি লসাগু নিই, তাহলে 4 a² - a²। তার মানে এইখানে আমরা তাহলে যেটা বলতে পারি সেটা হচ্ছে 3 a²/4। আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি। এবার স্কোয়ার রুট যেটা আছে সেটা যদি আমরা সবাইকে আলাদা করে দেই, বিষয়টা কিন্তু এরকম। আমি কিন্তু একদম ভেঙে ভেঙে কথা বলছি, যদিও এত কিছু বলার আসলে প্রয়োজন নেই, মূল গল্প আপনারা জানেন। এখন এইটাকে ক্যালকুলেশন করে দিলে কি হয়ে যাচ্ছে, √4 মানে হচ্ছে 2 তার বর্গমূল, আর √3 থাক,
আর এখানে এ স্কোয়ারের বর্গমূল করলে কি আসবে, এই আসবে। আর এই জন্য আলটিমেটলি আমরা হাইটের সূত্রটা কি বলেছি, √3/2, ঠিক আছে, √3/2 ইন্টু কি, বাহু, দ্যাট মিনস সাইড। আশা করি বুঝতে পেরেছেন। সমবাহু ত্রিভুজ থেকে এই ধরনের প্রশ্নগুলো হতে পারে, বিধায় আমাদের তার উচ্চতা, তার ক্ষেত্রফল সবগুলো বিষয় ভালোভাবে ক্লিয়ার হওয়া জরুরি। আবার আবার এই সমবাহু ত্রিভুজ থেকে আরো কিছু বিষয় আছে, সেটা কেমন, এই সমবাহু ত্রিভুজের আমরা আরো কিছু গল্প জানি এখানে। সেটা হচ্ছে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি অন্তস্থ কোণ কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। তার কিছু বৈশিষ্ট্যের কথা বলতেছি। আবার এই সমবাহু ত্রিভুজের কোনো বাহুকে যদি আপনি বর্ধিত করেন, তাহলে যে উৎপন্ন বহিস্থ কোণ সেটা অলওয়েজ কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। আরো প্রশ্ন আছে, সমবাহু ত্রিভুজের ভিতরে যদি বৃত্ত অঙ্কন করা থাকে, অথবা বৃত্তের ভিতর যদি সমবাহু ত্রিভুজ অঙ্কন করা থাকে, এই যে রিলেটেড প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু প্রচুর পরীক্ষায় আসে। আসেন আমরা পরে যাই, দেখি কি বলছে তারা। পরে আমরা দেখতে পাচ্ছি, ইফ যদি টু ফেয়ার কয়েন্স আর ফ্লিপড, আপনি যদি দুইটি ফেয়ার কয়েনকে নিক্ষেপ করেন, তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ওয়ান উইল কাম আপ হেডস এন্ড দ্য আদার টেইলস। তার মানে আপনি দুইটা কয়েনকে যদি একসাথে নিক্ষেপ করেন, তাহলে একটা হেড আরেকটা টেল হওয়ার সম্ভাবনা কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। দ্যাট মিনস এই প্রশ্নটা হচ্ছে আমাদের প্রবাবিলিটির কোয়েশ্চেন। তার মানে আর্টস ফ্যাকাল্টি কিন্তু প্রবাবিলিটি, পারমিউটেশন, কম্বিনেশন খুবই পছন্দ করে এই জায়গাটা। এখান থেকে তারা একটা প্রশ্ন দিবেই, আর্টস ফ্যাকাল্টি এখান থেকে একটা প্রশ্ন করবেই, মাস্ট বি। তার মানে প্রবাবিলিটিটা কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখেন কি বলছে, একটা কয়েনের স্যাম্পল স্পেস বের করার সূত্রটা কি, যদি আমাদের কয়েন জানতে চায়, কয়েনের কথা যদি বলে, তাহলে এই কয়েন এর স্যাম্পল স্পেস বের করার যে সূত্রটা, স্যাম্পল স্পেস বের করার সূত্র হলো 2n। তার মানে এই টুটা কেন, টুই কেন, বা টু দিয়ে আসলে কি মিন করে, খেয়াল করে দেখেন, একটা কয়েনের কয়টা পার্ট থাকে, দুইটা পার্ট, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে কি, টেইল। এই জন্য আমাদের এইখানে এই স্যাম্পল স্পেসের বেসটা অলওয়েজ 2 হয়। এবার আসেন, এন তাহলে কি রিপ্রেজেন্ট করে, এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার। তার মানে এন এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ডট 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 পজিটিভ ইনফিনিটি, দ্যাট মিনস যা ইচ্ছা তা হতে পারে, স্বাভাবিক সংখ্যা। তার মানে আপনার এই এন দ্বারা বোঝাচ্ছে একটা কয়েনকে কয়বার নিক্ষেপ করছেন, একবার, দুইবার, তিনবার, এইটা মিন করছে এখানে। তার মানে তারা এখানে কয়টা কয়েনের কথা বলছে, এবার একটু আসি। তারা আমাদের দুইটা কয়েনের কথা বলছে। তাহলে আমরা একটু স্যাম্পল স্পেসটা রেডি করি। যদি দুইটা দুইটা কয়েন হয়, দ্যাট মিনস 2n এর মান কি হবে, 2 হবে। তাহলে আমাদের স্যাম্পল স্পেস কয়টা হবে, 4টা হবে আমাদের স্যাম্পল স্পেস। তাহলে সেগুলো কেমন হবে, আমি একটু এখানে বের করে দেখাই যে ওই 4টা স্যাম্পল স্পেস কোথায় কি হবে, সেটা একটু দেখাই। খেয়াল করে দেখেন, আমরা যদি এখানে হেড বলি, তাহলে এটা টেইল বলবো। তারপরে এইখানে যদি আমি হেড বলি, তারপরেটা আমরা কি বলবো, টেইল বলবো। খেয়াল করে দেখেন, এই 4টি স্যাম্পল স্পেস হলো। আপনি দুইটা কয়েন যদি একসাথে একসাথে নিক্ষেপ করেন, তাহলে কি হতে পারে, দুইটাই হেড আসতে পারে। এই হেড আসার সম্ভাবনা আছে কিনা, অফকোর্স আছে। অথবা দুইটাই হেড যদি না হয়, তাহলে তাহলে কি হইতে পারে, তাহলে একটা হেড একটা টেল হইতে পারে। অথবা আপনি যদি দুইটা কয়েন একসাথে নিক্ষেপ করেন, তাহলে প্রথমটা টেল পরে একটা হেড হইতে পারে। অথবা আমাদের দুইটাই কি হইতে পারে, টেল হইতে পারে। ভাই, আপনি দুইটা কয়েন একসাথে নিক্ষেপ করলে এই 4টা ঘটনার বাহিরে কোনো কিছুই ঘটবে না। ইভেন আপনি দুইটা কয়েন যদি একসাথে নিক্ষেপ না করে প্রথমবার নিক্ষেপ করেন, তারপরে আবার নিক্ষেপ করেন, মানে পর পর দুইবারও যদি নিক্ষেপ করেন, তাহলে 4টা ঘটনা হবে। আর এই 4টা ঘটনা এইগুলোই হবে। আপনার হয়তো প্রথমবার নিক্ষেপ করছেন হেড, পরের বারও নিক্ষেপ করছেন হেড, এটাও হতে পারে। অথবা প্রথমবার নিক্ষেপ করছেন, আপনার কি আসছে, হেড, পরের বার নিক্ষেপ করছেন টেল। অথবা প্রথমবার নিক্ষেপ করছেন টেল, পরের বার হেড। অথবা প্রথমবারও টেল, পরের বারও টেল, এটা আসতে পারে। এই 4টার বাহিরে কিছুই ঘটবে না। এবার আসেন, আমাদের জানতে চাইছে কি, আমাদের জানতে চাইছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি কি জানতে চাইছে, তারা বলতেছে ওয়ান হেড এন্ড অ্যানাদার টেল। তার মানে একটা হেড এবং একটা টেল পাওয়ার সম্ভাবনাটা কত। তাহলে এই যে 4টা স্যাম্পল স্পেস আমরা পেয়েছি, তার মধ্যে একটা হেড একটা টেল, এটা কয়বার আছে দেখেন তো। এই হচ্ছে একটা হেড একটা টেল, আবার এই হচ্ছে একটা টেল একটা হেড। তাহলে তারা যেটা বলছে, একটা টেল একটা হেড হইলেই হবে। কে আগে কে পরে ডাজন্ট ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে একটা হেড একটা টেল। তাহলে প্রবাবিলিটির একটা সূত্র আমরা জানি। প্রবাবিলিটির সূত্র যেটা, সেটা হচ্ছে নিচে হয় টোটাল আউটকাম
আর উপরে হয় ফেভারেবল আউটকাম। ভগ্নাংশের লব প্রবাবিলিটির ক্ষেত্রে লব যেটা হবে আমাদের সেটা হবে মোট ঘটনা, আর এখানে দেখেন আমাদের যেটা হর হবে ফ্র্যাকশনের প্রবাবিলিটি যেটা হর হবে সেটা হচ্ছে মোট ঘটনা বা টোটাল আউটকাম, আর ফেভারেবল আউটকাম বা অনুকূল ঘটনা হচ্ছে এখানে লব। তার মানে আমাদের এখানে মোট কয়টা ঘটনা ঘটতে পারে? 4টা ঘটনা। তাই আমার ফ্র্যাকশনের লবটা কি হবে? টোটাল আউটকাম যেটা সেটাকে আমরা হর বলছি সেটা হবে 4। আর আমাদের লব কি হবে? ফেভারেবল আউটকাম। তার মানে এখানে কয়টা আসতে পারে? দুইবার আসতে পারে, একটা হেড একটা টেল, এটা দুই রকমের হতে পারে। অতএব ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি? 1/2। তার মানে একটা হেড এবং একটা টেল এটার পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/2। ওকে, অনেকে আনসার করেছেন 1/2 1/2 1/2। রাইট, আসেন আমরা তাহলে পরে যাই। আমরা বুঝতেই পারছি যে প্রবাবিলিটি থেকে প্রশ্নগুলো কিন্তু ওরা করে থাকে। তারপরে দেখেন কি বলছে, ইফ লগ এক্স স্কোয়ার ভিত্তিক 9/16 সমান যদি -1/2 হয় তাহলে তার বেস এর ভ্যালুটা কত? খেয়াল করে দেখেন বেসটা এখানে কি? বেসটা কিন্তু এক্স স্কোয়ার। দ্যাট মিনস আমাদের কাছে জানতে চাইছে এক্স স্কোয়ারের ভ্যালুটা কত। তার মানে সূচক থেকে এবং লগারিদম থেকে ওদের ভালো প্রশ্ন করা হয়। সবসময় দেখবেন একটা লগ অথবা একটা সূচক তারা দিবেই আর্টস ফ্যাকাল্টি তাদের প্রশ্নগুলোতে। তাহলে খুবই কনসেপচুয়াল এই প্রশ্নটা। আমরা এই ধরনের প্রশ্নগুলো হায়ার ম্যাথের যে লগের চ্যাপ্টারটা আছে সেখানে পেয়ে থাকি। এ লগ এক্স স্কোয়ার ভিত্তিক এখানে কি 16 9/16 ইকুয়াল -2। তো এই ধরনের ম্যাথ গুলো আমরা কিভাবে করব? আমাদের যে কাজটা করতে হবে, আমাদের বেস এর ভ্যালু দ্যাট মিনস এক্স স্কোয়ারের মান বের করতে হবে। আগে আমরা এক্স এর মানটা বের করার চেষ্টা করি, তারপর এক্স স্কোয়ারে আমরা যাই। এখন এখানে আমাদের লগটাকে উঠাতে হবে। তাহলে লগটাকে যদি আমি উঠাইতে চাই কিভাবে উঠাইতে পারি? এটা একটা লগের কনভার্সন আছে, আমরা যদি এন্টি লগ করি বের করতে চাই। এন্টি লগ করে যদি এটাকে উঠিয়ে দিই তাহলে একটা পরিবর্তন হয়, সেটা হচ্ছে বেস এবং পাওয়ার এবং আর্গুমেন্ট এই তিনটা জিনিসের মধ্যে একটা পরিবর্তন আসে। সেই পরিবর্তনটা কি? আপনি বেস যেখানেই যাবে সে বেসের আকার ধারণ করবে, আর পাওয়ার যেখানেই যাবে সে পাওয়ারের আকার ধারণ করবে। তার মানে এই যে -1/2 এটা কিন্তু পাওয়ার লগের ক্ষেত্রে, আর আমাদের বেস এখানে কি? বেস হচ্ছে এক্স স্কোয়ার, আর আমাদের এখানে আর্গুমেন্ট হচ্ছে কি 9/16। তাহলে ধরেন আমাদের এই বেসটা আমি এই পাশে রাখতে চাই এক্স স্কোয়ার, তাহলে পাওয়ার যেটা আছে ওইটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে পাওয়ারটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে সেটা কি হবে? -1/2। আর আমাদের আর্গুমেন্টটা ওই পাশে চলে নর্মাল পজিশনে চলে গেল 9/16। ইয়েস, এটাই হচ্ছে আমাদের লগ এর কনভার্সনটা, বা লগটাকে উঠিয়ে দিলে আমাদের যে পরিবর্তনটা আসে সেটা। আপনি যদি না বুঝেন তাহলে এটা একটু খেয়াল করেন। লগ এ ভিত্তিক বি সমান যদি আমি এক্স বলি, এবার লগটাকে যদি আমি উঠিয়ে দিই তাহলে যে পরিবর্তনগুলো আর্গুমেন্ট বেস এবং পাওয়ারের মধ্যে হবে সেটা হচ্ছে এই বেসটাকে ধরেন আমি যদি এই পাশে রেখে দিতে চাই, আমি যদি বেসটাকে এই পাশে রেখে দিতে চাই তাহলে এই যে এক্স এটা তো পাওয়ার ছিল, এই পাশে এসে বেসের উপর পাওয়ার হয়ে যাবে। আর আর্গুমেন্ট কি ছিল? বি। বি এই পাশে চলে যাবে, লগটা উঠে যাবে। দেখেন একদম এখন আমরা ডিরেক্ট সূচকে চলে আসলাম। এই হচ্ছে পরিবর্তনটা। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই স্কোয়ার এবং এইখানে 1/2 এরা ভাগ হয়ে কাটা যাবে। আমরা জানি এই স্কোয়ার এবং -1/2 এরা উভয় পাওয়ার, পাওয়ারের পরে নর্মাল গুণ হয়। তো ওরা যদি কাটা যায় আমার এখানে থাকবে হচ্ছে এক্স ইনভার্স 1, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার -1। আর এখানে আমার থাকবে কি 9/16। এখন আমি যদি এখানে ফার্স্ট ক্যালকুলেশন করে দিই, এখানে ইনভার্স থাকার কারণে এই পাশে উল্টে দেই, আপনার হয়তো বিষয়টা সহজে বুঝবেন না। উল্টে দেওয়া বলতে কি বোঝাচ্ছি? আমি ডিরেক্ট x সমান বলতে পারি 16/9, এটা বলে ফেলতে পারি যদি আমার এখানে ইনভার্স থাকে। এখন প্রশ্ন হলো এটা কিভাবে আসতো? সেই গল্প যদি বুঝতে চান তাহলে আমাদের যেটা করতে হবে, এই এক্স টু দি পাওয়ার -1 বা এক্স ইনভার্স 1 কে আমরা কি লিখতে পারি? 1/x, এটা লিখতে পারি। আর এখানে আমার কি আছে? 9/16 আছে। এখন এটাকে যদি আমি নরমালি ক্যালকুলেশন করি তাহলে আড়াআড়ি গুণ হবে। আড়াআড়ি গুণ যদি হয় তাহলে সেটা কি হবে? 9x সমান এখানে কত? 16। অতএব পরবর্তী দেখতে দেখেন x সমান আমরা কি বলতে পারি? 16/9। অতএব আমাদের তো আসলে মান জানতে চাইছিল কার? এক্স স্কোয়ারের মান জানতে চাইছিল, কিন্তু আমরা মানটা পেয়েছি কার? এক্স। তাহলে আমি যদি এক্স স্কোয়ারের মান বের করতে চাই তাহলে এখানে পাওয়ার করে দিলাম এক্স এর উপরে 2। আমার সমীকরণের ওই পাশেও আমার কি করে দিতে হবে? পাওয়ার করে দিতে হবে। তার মানে এই পাশেও আমরা বর্গ করে দিলাম। অতএব ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ারের যে ভ্যালুটা সেটা আমরা পেয়ে যাচ্ছি 216 এর আমাদের বর্গমূল কত? 256। আর 9 নং কত? 81। এই হচ্ছে আমাদের পুরো ক্যালকুলেশনটা, একদম বেসিক ধরে ক্যালকুলেশন। কিন্তু আপনি যদি পরীক্ষার হলে আরো ফাস্ট ক্যালকুলেশন করতে চান তাহলে এই জায়গাটা কিন্তু আপনার কি করতে হবে?
খুব ভালোভাবে বুঝে আসতে হবে। এখন আপনি যদি ক্যালকুলেশন করতে চান খুব দ্রুত, তাহলে সেটা কি হতে পারে? আপনার পুরো বেসিক ক্লিয়ার আছে, এখন আপনি চিন্তা করেন এই যে এখানে 1/2 তার হর আর এইখানে বেসের উপরে পাওয়ার এরা কাটা যাবে। এখানে যেহেতু মাইনাস সাইন আছে, সুতরাং x সমান এই যে আর্গুমেন্ট এটা জাস্ট উল্টে যাবে, তার মানে কি 16/9 হবে। এবার x স্কোয়ারের মান বের করতে বলছে, আপনি বড় করে দেন, তার মানে 16 এবং 9 এর বড় করলে আমাদের আনসার চলে আসছে 256 ডিভাইডেড 9 9 81। এগুলো আমরা কখন করতে পারবো? যখন আমাদের পুরো বিষয়গুলো একদম বেসিক থেকে ক্লিয়ার থাকবে তখন। এবার আসেন তাহলে আমরা আর কি ধরনের ম্যাথ আসতে পারে। দেখেন এখানে যেটা দেখতে পাচ্ছি, দ্য সলিউশন অফ দ্য ইনইকুয়ালিটি 7 মডুলাস অফ 7 মাইনাস 3x মডুলাস লেস দেন 2 এর ভ্যালুটা কত? তার মানে আর্টস ফ্যাকাল্টি কিন্তু ইনইকুয়ালিটি থেকে সব সময় প্রশ্ন দিয়ে থাকে। এখন আপনার যদি ইনইকুয়ালিটিতে দুর্বলতা থাকে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। এমন এমন কোয়েশ্চেন গুলো দিবে যেগুলো আসলে খুবই বেসিক জায়গা থেকে, কিন্তু আপনার অসমতা সম্পর্কে ভালো আইডিয়া না থাকলে আপনি সমাধান করতে পারবেন না। অসমতার ক্ষেত্রে কিছু স্পেসিফিক জিনিস কিন্তু সবসময় মাথায় রাখতে হয়। আদারওয়াইজ প্রশ্ন আপনি সহজে বুঝবেনও না, ক্যালকুলেশন করতে পারবেন না। দেখেন এইখানে আমাদের যেটা বলছে, মডুলাস অফ 7 মাইনাস 3x মডুলাস লেস দেন 2। তাহলে দেখেন আমার এখানে প্রথম কাজটা কি, মডুলাস সাইনটাকে উঠাইতে হবে বা পরম মান সাইনটাকে আমাকে উঠাতে হবে। তো আমরা জানি পরম মান সাইন উঠানোর ওয়েটা কি। ধরেন আমি যদি এখানে বলি যে মডুলাস অফ এক্স লেস দেন এ যদি বলি, তাহলে আমরা এখানে যে কাজটা করব, মডুলাস সাইনটা উঠিয়ে দিতে গেলে এইখানে লেস দেন সাইন আছে তাই না, এই লেস দেন সাইন আমরা উভয় পাশে রাখবো এক্স এর, রেখে এইখানে কি আছে, পজিটিভ এ আছে, জাস্ট এই বাম পাশে আমরা তার নেগেটিভ এ বসিয়ে দিব, তাহলে মডুলাস সাইনটা কি উঠে যাবে। তাহলে সূত্রটা হচ্ছে এরকম, আমাদের মডুলাস অফ এক্স লেস দেন এ, তার মানে এখানে পজিটিভ এ, এই পাশে হবে কি নেগেটিভ এ, আর আমার লেস দেন সাইনটা থাকবে। ওকে, এখানেও তাই করি। এবার আমাদের লেস দেন সাইনটা এখানে কি আছে, পজিটিভ 2, তার মানে আমি এখানে নেগেটিভ 2 দিয়ে নিলাম, লেস দেন সাইন 7 মাইনাস 3x, মডুলাস সাইনটা উঠে গেল। কিভাবে মডুলাস সাইন উঠে আশা করি বুঝতে পেরেছেন। আবার মডুলাসে কিভাবে ফিরে আসতে হয় সেটারও কিন্তু আলাদা ওয়ে আছে, সেই বেসিকটা আপনার ক্লিয়ার থাকতে হবে। এবার আসেন আপনার তো কার মান বের করতে হবে, এক্স এর মান, তাহলে এক্স এর সাথে যারা আছে ওদেরকে এট এনি কস্ট ইউ হ্যাভ টু রিমুভ। হাউ ইজ পসিবল? প্রথম কাজ যেটা সেটা হচ্ছে +7 কে সরাইতে হবে, তাহলে সবগুলো পক্ষে -7 করে দিবেন। ওকে, তাহলে এইখানে আমার অলরেডি -2 আছে, আরেকটা -7 করে দিলাম। আর লেস দেন আমার এখানে +7 আছে, তারপরে আমরা এখানে এক লাইনে ক্যালকুলেশনটা করতে পারি চাইলে, আর যদি না করি তাহলে এখানে -7 আর আমার এখানে কি +7 -3x, সেটা তো আছে, আমি একদম ভেঙে দেখাচ্ছি, 2 -7। ওকে, এবার আসেন আমরা এই +7 এই -7 বিয়োগ হয়ে যাক, এখানে থাকবে হচ্ছে -9 লেস দেন -3x লেস দেন, এখানে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে কত, -5। এবার আমার তো x এর ভ্যালু বের করতে হবে। দেখেন x এর সাথে -3 গুণ আকারে আছে, তার মানে গুণের বিপরীত কি, ভাগ, তাহলে সবগুলো পক্ষে -3 দ্বারা ভাগ করে দেব। এবং এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখার, সেটা হচ্ছে অসমতার ক্ষেত্রে কখন কখন সাইন চেঞ্জ হয়ে যায়, মানে চিহ্নগুলো কখন পরিবর্তন হয়, গ্রেটার দেন লেস দেন, লেস দেন গ্রেটার দেন হয়ে যায়। এর কয়েকটা ওয়ে আছে, তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট ওয়ে হচ্ছে এটা, যে ঋণাত্মক সংখ্যা দিয়ে যদি আপনি গুণ অথবা ভাগ করেন, তাহলে অসমতার সাইনটা অফকোর্স পরিবর্তন হয়ে যাবে, গ্রেটার দেন থাকলে লেস দেন হয়ে যাবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যাবে। তার মানে আমি তো -3 দ্বারা সবগুলো পক্ষে ভাগ দিব, তাহলে -3 দ্বারা যদি আমি সবগুলো পক্ষে ভাগ দেই, তাহলে আমার এই গ্রেটার দেন সাইন হয়ে যাবে, এটা লেস দেন থাকবে না। কেন? কারণ আমি মাইনাস দিয়ে কি করছি, সবগুলো পক্ষে ভাগ করছি। দেখেন বোঝানোর জন্য আমি সবগুলো জিনিস এখানে দেখাচ্ছি, যদিও এটা 2 লাইনেই ম্যাথটা করে ফেলা যায়, জাস্ট বোঝানোর স্বার্থে আমরা এই কাজটা করছি। তাহলে দেখেন এইখানে যদি আমি ভাগ করি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা 3 3 কে 9, তার মানে এখানে 3 গ্রেটার দেন, মাইনাস কাটা যাবে, থাকবে হচ্ছে x গ্রেটার দেন, -3 মাইনাস মাইনাস প্লাস হয়ে ভাগ হয়ে প্লাস হয়ে যাবে, থাকবে হচ্ছে 5/3। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 3 লেস গ্রেটার দেন x গ্রেটার দেন 5/3। এমন করে কোথাও আমাদের আছে কিনা সেটা আমাদের আনসার হবে। আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে আছে সেটা। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে এই ধরনের ইনইকুয়ালিটি গুলো যদি আসে আমরা কিভাবে সলভ করব। আপনার রয় মোহাম্মদ
ডিসেম্বর মাসে। ওকে। আসেন আমরা তাহলে পরে যাই, আরেকটা টপিক বুঝতে পারলাম। দেখেন এইখানে যে কোয়েশ্চেন গুলো দেখাচ্ছি, আপনি কিন্তু টপিকটা আইডেন্টিফাই করতে পারছেন যে এই টপিক গুলো থেকে আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করে থাকে। প্রথমে আমরা যে কোয়েশ্চেনটা দেখেছিলাম সেটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ, তারপরে এলজেব্রা, তারপরে আমরা যেটা দেখেছিলাম সূচক লগারিদম, এখান থেকে দেখলাম, তারপরে প্রবাবিলিটি দেখলাম, তারপরে এখন যেটা দেখলাম অসমতা বা ইনইকুয়ালিটি। এই জায়গাগুলো কিন্তু একদম স্পেসিফিক, ওরা সবসময় এই জায়গাগুলো থেকে প্রশ্ন করবেই। এবং এর মধ্যে একটা ইকুয়েশনও দেখে নিলাম। আর্টস ফ্যাকাল্টি কিন্তু ইকুয়েশন থেকে প্রচুর প্রশ্ন করে থাকে। এবার দেখেন আরেকটা ইকুয়েশন, মানে বলতে বলতে আমাদের আরো একটা ইকুয়েশনের প্রশ্ন চলে আসছে। সেটা কি, ইফ যদি 3x - 7y = 0 হয় এন্ড এবং x + 2y = 13 হয়, দেন তাহলে y এর ভ্যালুটা কত আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। খেয়াল করে দেখেন, আমি যদি আবারও লিখি এখানে 3x - 7y = এখানে 0, আরেকটা ইকুয়েশন হচ্ছে x + 2y, সেটার মানও এখানে 13 দেওয়া আছে, এবং আলটিমেটলি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কার ভ্যালু, y এর ভ্যালুটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। তার মানে এই ধরনের প্রশ্নগুলো আমাদের সলভ করার ওয়েটা কি হবে, আপনি আলাদা করে ঝামেলায় যায়েন না ক্যালকুলেশনের ক্ষেত্রে। আপনি এই চিন্তা করেন যে এই যে প্রথম যে ইকুয়েশনটা আছে এটাকে দেখেন আমরা এমন করে লিখতে পারি কিনা যে 3x = 7y, উভয় পাশে +7 করে দিলে আমরা 3x = 7y পাচ্ছি। আচ্ছা, এটা এখানেই থাক। এখন এই জায়গাটাকে দেখেন ক্যালকুলেশন করলে কি করা যায়। আমার এই x টা যদি কোনোভাবে 3x করা যায়, তাহলে 3x এর একটা ভ্যালু 7y বসায় দিলে y এর মানটা বের হয়ে আসে। তাহলে এই ইকুয়েশনে যদি আমি 3x করতে চাই, তাহলে এই ইকুয়েশনটা কি, আমার উভয় পাশে 3 দ্বারা গুণ করে দিলেই হয় না? 3 দ্বারা গুণ করে দিলে এটা হয়ে যায় 3x, আর 3 দ্বারা 3 দুগুণে 6y, আর এখানে 3 তেরো কত 39। ওকে, ফাইন। এবার আসেন 3x এর ভ্যালু কত, 7y, আপনি এখানে 7y টা বসিয়ে দেন, প্লাস 6y সমান এখানে কত 13। দেখেন তারা ম্যাথ গুলো এমন ভাবে সাজাইছে যাতে আপনি খুব সহজে ক্যালকুলেশন করতে পারেন। আমরা এখানে 7 আর 6 এর যোগফল কত 13, দেখেন 13 এর গুণিতক আবার ওই পাশে দিয়ে রাখছে, এমন ভাবে ফিগার গুলো রেডি করে যাতে করে আপনি খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারেন, যেহেতু পরীক্ষার হলে আমাদের কি নেই, ক্যালকুলেটর অ্যালাউ নেই। তার মানে 3 তেরো কত 39, খুব দ্রুত ক্যালকুলেশনটা হয়ে গেছে। তার মানে আপনাকে অবশ্যই একটু আউট অফ দা বক্স ক্যালকুলেশনের চিন্তা করতে হবে, সবসময় এক ওয়েতে পড়ে থাকলে হবে না, ঠিক আছে? এমসিকিউর ক্ষেত্রে এটা আমাদের হইতেই হবে এরকম টিকি পার্সন। আসেন আমরা পরে দেখি কি আছে। নেক্সটে আরো একটা কোশ্চেন দেখতে পাচ্ছি। সবাই একটু ক্লাসটা শেয়ার এবং মেনশন করে রাখেন যাতে আমরা সবাই মিলে ক্লাসটা দেখতে পারি। দ্য সাম অফ স্কোয়ার অফ 3 কনজিকিউটিভ ইন্টিজার, তার মানে তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার বর্গের যোগফল হয় লেস দেন 97। তার মানে তারা বলছে তিনটি ক্রমিক বর্গের যোগফল যদি 97 এর চাইতে ছোট হয়, what is the greatest possible value of the smallest one? এই লাইনটা কিন্তু আপনার পরীক্ষার হলে বেশ জটিল বোঝা। দেখেন কি বলছে, what is the greatest possible value, তার মানে ওই তিনটার সবচেয়ে বড় বড় যে মানগুলো হতে পারে ওদের মধ্যে অফ দ্য স্মলেস্ট ওয়ান, ওদের মধ্যে সবচেয়ে ছোটটার মান কত। তার মানে দেখেন তিনটি ক্রমিক সংখ্যা বর্গ করলে ওই বর্গের যোগফল 97 থেকে ছোট হইতে পারে, এরকম কয়েকটা ওয়ে হইতে পারে। ওই কয়েকটা ওয়ের মধ্যে সবচেয়ে বড় যে ওয়েটা, ওই সবচেয়ে বড় ওয়েটার মধ্যে সবচেয়ে ছোট যে মানটা, সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। সেটা কেমন, ধরেন এখানে আমার অপশনের দিকে যদি তাকাই তাহলে খুব দ্রুত চিন্তা করা যায়। দেখেন 4 5 6 ইত্যাদি দেওয়া আছে। আমি এইরকম যদি বলি 1 একটি সংখ্যা, তারপরে ক্রমিক সংখ্যা হলো 2, তারপরে ক্রমিক সংখ্যা হচ্ছে কত 3। এখন এদেরকে বর্গ করি, করলাম বর্গ, বর্গগুলাকে আবার কি করব, যোগ করব। এই যে যোগফল সেটা কি 97 এর থেকে ছোট হয় কিনা একটু চিন্তা করেন। যদি হয় তাহলে সম্ভাব্য মান কিন্তু এটাও হতে পারে। তো এদের 1 আর 3 আমাদের এখানে কত হচ্ছে, 4 5 আর এখানে 6, তার মানে 97 থেকে ছোট হবে। আবার আমি যদি 2 থেকে শুরু করি, 2 এর পরে কত হবে 3, 3 এর পরে কত হবে 4। এবার এদেরকে যদি আমি বর্গ করে দেই, বড় করে যদি যোগ করে দেই, তাহলে দেখেন সেটাও কি 97 থেকে ছোট হয় কিনা। 4 আর এখানে 9 আর এখানে 16, ইয়েস 97 থেকে আমাদের যোগ করলে কি হবে, ছোট হবে। এবার যদি বিষয়টা এমন হয় যে আমরা 4, তারপরে 5, তারপরে 6, দেখেন এরাও ক্রমিক সংখ্যা, পরপর তিনটি ক্রমিক সংখ্যা, এদের বর্গ এর যোগফল সেটাও আপনি করে দেখেন 97 এর থেকে ছোটই হবে। কেমন, আমরা যদি এখানে বলি 4 4 কত 16, আর 5 5 কত 25, 6 6 কত
36। এদেরকে যদি আমরা যোগ করি তাহলে যোগফলটা দেখেন কত আসে। আমাদের এখানে 5 6 11 আর 17, 17 7, হাতের আছে 1, তার মানে 3 2 5 আর 1 6 আর 1 7, তার মানে 77। তার মানে বোঝা যাচ্ছে 97 থেকে কি ছোট। এবার আমরা যদি এখানে 5 থেকে শুরু করি, 5 এর পরে 6, 6 এর পরে কত 7, এদের বর্গ এবং বর্গগুলো যদি আমি যোগ করি তাহলে যোগফল কখনোই 97 এর থেকে, তারা কি বলছিল, লেস দেন, ও সরি আমি গ্রেটার দেন দিয়ে রাখছি সবগুলো, এগুলো লেস দেন হবে, সবগুলো লেস দেন হবে, ঠিক আছে, এগুলো সব লেস দেন হবে। তার মানে লেস দেন আমরা এখানে কি বলবো, 97, 97, 97, কিন্তু এইটা আমরা কোনোভাবেই লেস দেন 97 পাবো না, এটা কিন্তু গ্রেটার দেন হবে, ঠিক আছে। তার মানে আমাদের সম্ভাব্য যে মানগুলো হতে পারে সেই সম্ভাব্য মানগুলো আমরা দেখতে পাচ্ছি এই তিনটাই হতে পারে, ঠিক আছে, এই তিনটা। এবার খেয়াল করে দেখেন, এই তারা বলছে যে গ্রেটেস্ট এর মধ্যে সবচেয়ে ছোট, দেখেন এইটার চাইতে বড় কিন্তু পরেরটা, 2 নাম্বারটা, 2 নাম্বারের চাইতে বড় কি 3 নাম্বার, তার মানে সবচেয়ে বড় ওয়ে কি হইতে পারে এটা। এই হচ্ছে সেই সবচেয়ে বড় তিনটি ক্রমিক সংখ্যা, যে তিনটার ক্রমিক সংখ্যা বর্গ যোগ করলে 97 থেকে ছোট হয়, এবং এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা কত, সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 4, তার মানে আমাদের আনসারটা কি হবে 4। আশা করি বুঝতে পেরেছেন, একটু ক্রিটিক্যাল কোশ্চেন ছিল এটা, নিঃসন্দেহে পরীক্ষার হলের জন্য একটু ক্রিটিক্যাল কোশ্চেন ছিল এটা। ওকে, আসেন আমরা তাহলে নেক্সটে, 6 না 6 না, 6 হবে না, ওই বড়র মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা জানতে চাইছে। বড় এখানে ওয়ে এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এদের মধ্যে অফ দ্য স্মলেস্ট ওয়ান, ছোট সংখ্যাটা কোনটা ওইটা জানতে চাওয়া হয়েছে। আসেন আমরা পরে দেখি কি বলছে। দ্য সাম অফ স্কোয়ার, আচ্ছা একই সংখ্যা একই কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এটা, আমরা নেক্সটে আসি। সাপোজ ধরেন যে টুডে ইজ ফ্রাইডে, আজকে শুক্রবার, হোয়াট ডে অফ দ্য উইক উইল ইট বি 65 ডেজ ফ্রম নাও, আজকে থেকে 65 দিন পর কি বার হবে আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। আবারও বলছি, আর্টস ফ্যাকাল্টির জন্য এই ধরনের আইকিউ টাইপের ম্যাথ বা মেন্টাল এবিলিটি টাইপের ম্যাথ গুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারা সব সময় এরকম আইকিউ টাইপের ম্যাথ কিন্তু সবসময় দিয়ে থাকে, যেটা কিনা আমাদের খুব বেশি অন্যান্য ফ্যাকাল্টি গুলো খুব বেশি এই জায়গাটাতে তারা কাজ করতো না। যেমন বিআইবিএম কিন্তু এই ধরনের আইকিউ টাইপের ম্যাথ গুলো খুব একটা দিত না, কিন্তু আর্টস ফ্যাকাল্টি বিজনেস ফ্যাকাল্টি তারা সবসময় এই ধরনের কোশ্চেন গুলো দিয়ে থাকে। তার মানে আমরা প্রায় বলে থাকি যে অনেকটা বিসিএস টাইপের হচ্ছে আর্টস ফ্যাকাল্টি কোশ্চেন স্ট্যান্ডার্ডটা। তাহলে আমরা এই ধরনের ম্যাথ গুলো কিভাবে চিন্তা করব, আজকে তো ফ্রাইডে, কেমন, আজকে তারা এখানে বলে দিয়েছে যে আজকে যদি ফ্রাইডে হয় তার থেকে আজকের থেকে 65 দিন পর যে বারটা হবে সেটা কি বার আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। খেয়াল করে দেখেন, আমরা 7 দিনে যদি এক সপ্তাহ চিন্তা করি তাহলে 65 সংখ্যাটাকে আমরা 7 দিয়ে ভাগ করে দিই, 7 দিয়ে যদি ভাগ করি 7 নং কত 63, তাই না, তার মানে আমার বাকশেষ কত থাকছে 2, তার মানে ফ্রাইডের দ্বিতীয় দিনটা কি হবে, ফ্রাইডের পরে আমরা শুক্রবার শনি রবি, দ্যাট মিনস ফ্রাইডে স্যাটারডে এবং সানডে, তার মানে আমাদের আনসার যেটা হবে সেটা হচ্ছে ফ্রাইডে এর সাথে যদি আমরা আরো 2 দিন যোগ করি তাহলে সেই 2 নম্বর দিন যেটা সেটাই আমাদের আনসার হবে। তাহলে ফ্রাইডে, স্যাটারডে এবং সানডে, তার মানে স্যাটারডে আরেকটা কি হবে সানডে, তার মানে আমাদের এই সানডেটাই এখানে আনসার হবে। এখানে যেহেতু আমাদের অপশন বি তে মানডে হবে না, এই মানডেটা না হয়ে এখানে কি হবে সানডে, তাহলে আনসারটা হবে কি অবশ্যই সানডে। আশা করি বুঝতে পেরেছেন, মানডে না সানডে, মানডে না, পরের দিন জানতে চাই নাই, জাস্ট ওই 2 নম্বর দিনটাই কি হবে সেটা জানতে চাওয়া হয়েছে। আসেন পরে দেখি কি বলছে, দ্য পেয়ার অফ কো প্রাইম নাম্বার ইজ, তাহলে নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলোর মধ্যে সহমৌলিক কারা সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা সহমৌলিক বলতে কি বুঝি, দুইটি মৌলিক সংখ্যার মধ্যে যদি শুধুই ওয়ান উৎপাদক কমন থাকে তাহলে ওই দুইটা সংখ্যা মাস্ট বি সহমৌলিক বা কো প্রাইম নাম্বার হয়ে থাকে। যেমন আমরা এখানে অপশন এ এর কথা যদি বলি 2 আর 3 দেওয়া আছে, দেখেন 2 এর উৎপাদক গুলো কি, একটা হচ্ছে 1 আরেকটা হচ্ছে কত 2 নিজেই, আর 3 এর উৎপাদক গুলো আমাদের কি হয়, 3 এর উৎপাদক হচ্ছে একটা 1 আরেকটা হচ্ছে কি 3 নিজেই, এই তো দুইটা উৎপাদক। তার মানে এই 2 এবং 3 এর মধ্যে দেখেন তো
ওয়ান ভিন্ন আর কোনো উৎপাদক কি এখানে কমন আছে? না, যেহেতু নেই, সুতরাং 2 এবং 3 এরা অবশ্যই আমাদের কি সংখ্যা? কো প্রাইম নাম্বার। ঠিক আছে, কো প্রাইম নাম্বার, সহমৌলিক। আর অপরগুলো কিন্তু কোনোভাবেই সহমৌলিক হচ্ছে না। 2 আর 4 এর কথা যদি বলেন, সেক্ষেত্রে দেখেন একাধিক আমার কমন আছে, 1 ও কমন আছে, 2 ও কমন আছে। এখানে 1 এবং 2 আমাদের একের অধিক কমন আছে। আমরা তো বলছি কি অনলি কি কমন থাকবে? 1। দ্যাট মিন্স আরো সহজ করে যদি বলি, দুইটি সংখ্যার গসাগু যদি 1 হয়, তাহলে ওই দুই সংখ্যা মাস্ট বি কো প্রাইম বা সহমৌলিক হবে। ওকে, আসেন তাহলে আমরা পরে যাই। তার মানে দেখেন এই যে নাম্বার সিস্টেমের প্রাইম নাম্বার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, এই জায়গাগুলো থেকে কিন্তু আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করে থাকে। তার মানে আপনার নাম্বার সিস্টেমের এই ধারণাগুলো খুব ভালোভাবে রাখতে হবে। প্রাইম, তারপর হচ্ছে আমাদের রেশনাল, ইরেশনাল, এই জায়গাগুলো খুব ভালোভাবে বুঝে রাখতে হবে। এবার আসেন কি বলছে, দেয়ার আর 5 রেড এন্ড 3 ব্ল্যাক বলস ইন আ ব্যাগ। একটা ব্যাগের মধ্যে তারা বলছে 5টি রেড এবং 3টি ব্ল্যাক বল আছে। প্রবাবিলিটি অফ ড্রয়িং আ ব্ল্যাক বল ইজ, তাহলে ওই ব্যাগ থেকে আপনি যদি একটি বল উঠান দ্রৈব চয়নে, তাহলে সেইটা ব্ল্যাক হওয়ার সম্ভাবনা কত? তার মানে আবারও প্রবাবিলিটি, আমরা যেটা বলেছিলাম আর্টস ফ্যাকাল্টি মানেই প্রবাবিলিটি, পারমুটেশন এবং কম্বিনেশন, ওই জায়গা থেকে তারা প্রশ্ন করবেই। তাহলে যাদের পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটিতে দুর্বলতা আছে, আপনারা এই মুহূর্তে এখন থেকে এই জায়গাটা ঠিক করে ফেলেন, কারণ এখান থেকে আপনি খুব সহজ সহজ প্রশ্নগুলো পরীক্ষা হলে পাবেন। আসেন তাহলে তারা কি বলছে আমরা একটু দেখি। সাপোজ এই হচ্ছে আমাদের একটা ব্যাগ, এই ব্যাগের মধ্যে আমাদের কি কি বল আছে? তারা বলতেছে যে রেড বল আছে কয়টা? রেড বল আছে হচ্ছে 5টা। 1, 2, 3, 4, 5। আর কি আছে? ব্ল্যাক আছে। ব্ল্যাক আমরা তো এখানে লিখতে পারবো না ব্ল্যাক কালারে, তাহলে ব্ল্যাক তারা যেটা বলছে সেটা হচ্ছে 3টি ব্ল্যাক বল আছে। ধরেন এই 3টা ব্ল্যাক বল আছে। এখন তারা বলতেছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং আ ব্ল্যাক বল ইজ, তাহলে আপনি এই যে ব্ল্যাক বল গুলো আছে তার থেকে যদি একটা বল উঠাইতে চান দৈব চয়নে, তাহলে সেই বলটা সেই বলটা আমাদের এখানে ব্ল্যাক হওয়ার সম্ভাবনা কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। তো খেয়াল করে দেখেন প্রবাবিলিটির সূত্র আমরা কি জানি? প্রবাবিলিটি অফ ব্ল্যাক, প্রবাবিলিটির সূত্র আমরা কি জানি? নিচে হয় টোটাল আউটকাম, উপরে হয় হচ্ছে ফেভারেবল আউটকাম। তার মানে আপনি যদি এই ব্যাগের ভিতর হাত ঢুকান, তাহলে আপনার হাত কয়টা বলের মধ্যে ওই বলগুলো খুঁজবে? মোট 5 আর 3 কয়টা হয়? 8টা বলের মধ্যে আপনার এই হাত আপনার কাঙ্ক্ষিত বলগুলো খুঁজতে থাকবে। তার মানে আমার প্রবাবিলিটির এইখানে টোটাল আউটকাম হবে হচ্ছে 8। এবার আসেন ফেভারেবল আউটকাম। সেই ফেভারেবল আউটকামটা কি হইতে হবে? ওই যে বলটা উঠাবেন সেই বলটা অবশ্যই কি হইতে হবে? ব্ল্যাক হইতে হবে। এখন ব্ল্যাক আছে 3টা, 3টার কোনটা নিবেন? আপনি কি বলতে পারবেন যে আমার এটাই হবে? না। তাহলে ব্ল্যাক মূল আছে কয়টা? মোট কয়টা আছে ব্ল্যাক? 3টা। তার মানে এই 3টাই হবে আমাদের কি? ফেভারেবল আউটকাম। ইয়েস, 3/8 এটাই হচ্ছে আমাদের আনসার। এটাকে আমরা আসলে কম্বিনেশনের মাধ্যমেও করতে পারি। সেটা কি? টোটাল আউটকাম 8C1 এবং ফেভারেবল আউটকাম 3C1। ইয়েস, একই রেজাল্ট। আর এটা দিয়ে আসলে করতে হবে সবগুলো ম্যাথ, এটা দিয়ে এই সূত্র দিয়েই করবেন। কেননা এখানে একটা চাইছে, যদি 2টা চাইতো 3টা চাইতো তখন কিন্তু ওই ম্যানুয়ালি চাইতে এটা সহজ পদ্ধতি হবে। এই জন্য আমরা বলি প্রবাবিলিটি বুঝতে চান তাহলে আগে পারমুটেশন এবং কম্বিনেশন খুব ভালোভাবে বুঝে আসতে হবে। ওকে, আসেন তাহলে আমরা পরে আরো দেখি কি আছে। ইফ যদি sec থিটা প্লাস tan থিটা সমান x হয় দেন তাহলে tan থিটা সমান হোয়াট? আমরা বুঝতেই পারছি এই ত্রিকোণমিতি থেকে অবশ্যই আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করে থাকে। তার মানে ত্রিকোণমিতির একদম বেসিক যে জায়গাগুলো আছে সেই বেসিক জায়গাগুলো কিন্তু আমাদের ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে, কারণ এই জায়গা থেকেও আমাদের প্রশ্নগুলো হয়ে থাকে। আপনি যদি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন ত্রিকোণমিতি থেকে ওরা প্রচুর প্রশ্ন করেছে। তাহলে এই কোশ্চেনটা আমরা কিভাবে অ্যান্সার করব? এখানে তারা বলতেছে যে sec থিটা প্লাস tan থিটা, খুবই কনসেপচুয়াল কোশ্চেন এবং খুব সহজ কোশ্চেন দিয়ে থাকে ওরা। আর tan থিটার ভ্যালুটা কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। খেয়াল করে দেখেন আমাদের এখানে sec থিটা এবং tan থিটা এই দুইটার যোগফল আছে। কোনোভাবে যদি sec আর tan এর বিয়োগফলটা বের করতে পারি, তাহলে ওই দুইটা সমীকরণকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের tan থিটার ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারবো। তাহলে আমাদের আসলে কি লাগবে? sec থিটা মাইনাস tan থিটার সমান কত? আমাদের আসলে দরকার এই মুহূর্তে কি sec থিটা মাইনাস tan থিটার ভ্যালুটা কত সেটা আমাদের দরকার। তো সেটা আমরা কোথা থেকে পাবো?
আমরা একটা সূত্র জানি, সেটা কি? sec থিটা মাইনাস tan থিটা সমান কি জানি? 1। তার মানে এই যে সূত্রটা আছে, এই সূত্রটা ব্যবহার করে আমরা এখান থেকে sec থিটা মাইনাস tan থিটার ভ্যালুটা আগে বের করব। কিভাবে? এটাকে এবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের মতো করে চিন্তা করি। তাহলে sec থিটা আমরা বলতে পারি a প্লাস b, দ্যাট মিনস sec থিটা প্লাস tan থিটা, a প্লাস b ইনটু কি? a মাইনাস b, দ্যাট মিনস sec থিটা মাইনাস tan থিটা সমান কি বলছি? 1। এবার আপনি দেখেন sec থিটা প্লাস tan থিটার মান কি দেওয়া আছে? x দেওয়া আছে। আমি ইচ্ছা করেই একদম বেসিক ধরে ধরে লাইন বাই লাইন ক্যালকুলেশন করে দেখাচ্ছি। আমি চাইলে এটা আরো দ্রুত করে ফেলতে পারি। তার মানে এখানে কি হচ্ছে? 1। অতএব আমরা বলতেই পারি যে sec থিটা মাইনাস tan থিটা সমান হচ্ছে আমাদের 1 বাই x। আসেন, আমি যেটা বলেছিলাম যে আসলে sec থিটা মাইনাস tan থিটার মানটা হইলেই আমাদের হয়। তো আপনি এটাকে যদি একটা সমীকরণ চিন্তা করেন, আর এটাকে আমরা আরো একটা সমীকরণ চিন্তা করলাম, এই দুইটা সমীকরণ কি করলে আমি tan এর মান পাবো? দেখেন, আমাকে sec থিটাকে at এর উপর সরাইতে হবে। এই sec থিটাকে যদি সরাইতে চান, দুইটা সমীকরণ আপনি বিয়োগ করে দেন। তার মানে 1 মাইনাস 2 যদি করেন, তাহলে আমার sec থিটা কাটা যাবে। থাকবে হচ্ছে আমাদের এখানে প্লাস টেন, দ্যাট মিনস 2 tan থিটা। 2 tan থিটা সমান আমরা এখানে কি বলবো? x মাইনাস 1 বাই এক্স। এবার আসেন এখান থেকে ক্যালকুলেশন করতে থাকি। 2 tan থিটা সমান আমরা তাহলে এইখানে যদি এক্স লসাগু নেই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে কি 1, এবং পরের লাইনে বলতে পারি tan থিটা সমান আমরা বলতে পারি ওই পাশে 2 দ্বারা ভাগ করে দিলে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড 2x। ইয়েস, তার মানে আমাদের আনসারটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড 2x, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে আছে। তাহলে এই যে এই টাইপের ম্যাথগুলো একদম ট্রিগোনোমেট্রির কনসেপচুয়াল, একদম সূত্র বেস সহজ সহজ যে ম্যাথগুলো, ওগুলাই কিন্তু ওরা আসলে পরীক্ষায় বেশি করে দিয়ে থাকে। তো আজকে আর নয়, আমরা আপনাদের সাথে এতক্ষণ কিছু টপিক ওয়াইজ কথা বললাম বিগত সালের আর্টস ফ্যাকাল্টির প্রশ্নগুলো নিয়ে, যে তারা কেমন প্রশ্নগুলো করে থাকে। আপনারা বুঝতে পারছেন অন্যান্য ফ্যাকাল্টি থেকে তাদের কিছু ভিন্নতা আছে। আমি ওই ভিন্নতার জায়গাগুলো একটু বেশি করে এমফাসাইজ করার চেষ্টা করলাম। তার মানে আপনারা যে কাজটা করবেন, এখন একটা জিনিস দেখাই নাই যেটা কিনা পড়েছিল, ঢাল বা সঞ্চার পথ, এই জায়গাটা থেকেও কিন্তু আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করে থাকে। তার মানে স্থানাঙ্ক জ্যামিতিটা আপনার জন্য ইম্পর্টেন্ট। স্থানাঙ্ক জ্যামিতির আপনি কিভাবে দূরত্ব বের করতে হয়, কিভাবে স্লপ বা ঢাল বের করতে হয়, লম্ব ঢাল বা পারপেন্ডিকুলার ঢাল, বা আপনার এখানে আরো যেটা জানতে চাই সেটা হচ্ছে প্যারালাল ঢাল। আবার এক্স অক্ষ থেকে একটি নির্দিষ্ট বিন্দুর দূরত্ব কিভাবে বের করতে হয়, অথবা ওয়াই অক্ষ থেকে একটি নির্দিষ্ট বিন্দুর দূরত্ব কিভাবে বের করতে হয়, এই যে জায়গাগুলো, অথবা বৃত্তের সমীকরণ, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু আর্টস ফ্যাকাল্টির জন্য ইম্পর্টেন্ট। তার মানে স্থানাঙ্ক জ্যামিতিটা আপনার খুব ভালোভাবে বুঝতে হবে। আমি খুব দ্রুত স্থানাঙ্ক জ্যামিতির একটা ক্লাস আপনাদের লাইভ নেওয়ার চেষ্টা করব। তারপরে আপনার অবশ্যই যে জায়গাটা দেখতে হবে সেটা যেটা বললাম, কোয়াড্রেটিক ইকুয়েশন, ইনইকুয়ালিটি, তারপরে জিওমেট্রি থেকে প্রচুর প্রশ্ন ওরা করে থাকে, জিওমেট্রিকে গুরুত্ব দিতেই হবে। এবং আমরা আর যে জায়গাগুলো দেখবো সেগুলো হচ্ছে পারমুটেশন, কম্বিনেশন এবং প্রবাবিলিটি। এই জায়গাগুলো থেকে আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করবেই, এবং খুব বেসিক জায়গা থেকে প্রশ্ন করবে। আরেকটা কথা বলে নেই, তারা ইদানিং শুরু করে দিয়েছে, আপনারও সেভাবে আগাতে হবে। মানে নতুন কিছু টপিক তারা এইখানে ঢুকিয়ে দিচ্ছে। সেটা কেমন? আপনার হায়ার ম্যাথের খুব বেসিক জায়গাগুলো, যেমন ধরেন ম্যাট্রিক্সের ম্যাথের সূত্রের জায়গাগুলো, একদম বেসিক জায়গাগুলো, ওই জায়গাগুলো একটু দেখে রাখতে হবে। ম্যাট্রিক্স থেকে কিন্তু আপনার প্রশ্ন হতে পারে, যেহেতু লাস্ট টাইমে আমরা দেখতে পেয়েছিলাম হয়েছিল। এবং কখনো কখনো আরো কিছু করে ফেলে, যেমন লিমিটস থেকে খুব 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 একদম বেসিক জায়গা, খুবই সহজ জায়গা থেকে ওরা প্রশ্ন করেছিল। তো পারলে আপনি এই জায়গাগুলো একটু দেখে নিন, কারণ ওইগুলো আপনাকে ডিফারেন্স তৈরি করবে। ধরেন একটা লিমিটস এর প্রশ্ন চলে আসছে, ম্যাট্রিক্স এর প্রশ্ন চলে আসছে, তো তারা যদি এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না হয়, তাহলে কিন্তু আপনি ওই জায়গাগুলো পারবেন না। তার মানে ওইগুলো শুধু ওরাই সহজে পারবে, তাদের জন্য খুবই সহজ। সুতরাং আপনি ওই জায়গাগুলো কিছু দেখে নিতে পারেন, আপনার টেক্সট বই যেটা আছে হায়ার ম্যাথের, আবার ইন্টারমিডিয়েটের এবং 9-10 এর হায়ার ম্যাথের যে বইগুলো আছে, ওই জায়গাগুলো একটু জাস্ট বেসিকটা একটু চোখ বুলিয়ে নিন, তাহলে কিন্তু আপনার পরীক্ষার হলে সরাসরি কমন পাওয়ার একটা সম্ভাবনা আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। নেক্সট টাইম দেখা হবে ইনশাল্লাহ।